এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। পশ্চিম তীরে ১৩টি ইহুদি বসতি এলাকার স্বাধীনতা অনুমোদন করল ইসরায়েল। কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতি ও রাশিয়া ইউক্রেন নিয়ন্ত্রণ রেখা নিয়ে সৌদিতে আলোচনা। গাজা ছেড়ে ইউরোপ পাড়ি দিলেন ৭০ ফিলিস্তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ সংলাপে রাজি ইরান। তুরস্কে কারাবন্দী ইমামোগলু বিরোধী দলীয় প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত, চলছে এরদোয়ানের ধরপাকড়। ট্রাম্পের আমলে ইউক্রেন যুদ্ধ নিয়ে কি অগ্রগতি হলো? পশ্চিম তীরের ১৩টি ইহুদি বসতি এলাকার স্বাধীনতা অনুমোদন করল ইসরায়েল। ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী পরিষদ অধিকৃত পশ্চিম তীরে ১৩টি ইহুদি বসতি এলাকাকে আশপাশের এলাকাগুলো থেকে আলাদা ঘোষণা করার একটি পরিকল্পনা অনুমোদন করেছে। গতকাল রোববার ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্টেমচ এ কথা বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে স্টেটিস এ পদক্ষেপ সম্পর্কে লিখেছেন, বসতি এলাকাগুলো শেষ পর্যন্ত স্বাধীন হিসেবে স্বীকৃতি পাবে। পশ্চিম তীর জুড়ে কয়েক হাজার আবাসনের অনুমোদনের পর এমন পদক্ষেপ হলো। স্টেটিস এক্স পোস্টে লিখেছেন, আমরা বসতিগুলিকে স্বাভাবিক অবস্থা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করার বিকল্প চালিয়ে যাচ্ছি। লুকিয়ে না থেকে এবং ক্ষমা না চেয়ে আমরা পতাকা ওড়াই, নির্মাণ করি এবং বসতি স্থাপন করি। জুড়িয়া ও সামরিয়ায় প্রকৃত সার্বভৌমত্ব নিশ্চিত করার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জুডিয়া ও সামারিয়া বলতে গোটা পশ্চিম তীরকে বুঝিয়ে থাকে ইসরায়েল। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলা হয়েছিল। কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতি ও রাশিয়া ইউক্রেন নিয়ন্ত্রণ রেখা নিয়ে সৌদিতে আলোচনা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবে আলোচনা চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা। সোমবার তাদের আলোচনার বিষয়বস্তু ছিল কৃষ্ণ সাগরে সামুদ্রিক যুদ্ধবিরতি। বড় ধরনের যুদ্ধবিরতিতে যাওয়ার আগে আংশিক যুদ্ধবিরতির বিষয় নিয়ে এগোনোর চেষ্টা চালাচ্ছেন তারা। রোববার সৌদি আরবে ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। এর ধারাবাহিকতায় গতকাল রাশিয়ার সঙ্গে আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একে শাটল কূটনীতি বলে মন্তব্য করা হয়। দুটি বিপদমান পক্ষের মধ্যে তৃতীয় পক্ষ যখন স্বেচ্ছায় দুই পক্ষেরই প্রতিনিধি হিসেবে শান্তি স্থাপনের চেষ্টা চালায়, তখন সেটাকে শাটল কূটনীতি বলে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইল ওলাংচ রোববার সিপিএস নিউজের ফেস দ্য নেশন অনুষ্ঠানে বলেন, রিয়াদে একই হোটেলে রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের রাখা হয়েছে। কৃষ্ণ সাগরের যুদ্ধবিরতি নিয়ে আলোচনার পাশাপাশি কর্মকর্তারা দুই দেশের নিয়ন্ত্রণে রেখা ঠিক করার বিষয় নিয়ে আলোচনা করবেন। এই আলোচনার মধ্যে স্থান পাবে যাচাই উদ্যোগ, শান্তিরক্ষা, যে স্থানে আছে সেখানে স্থিতিশীল করে রাখার বিষয়টি। গাজা ছেড়ে ইউরোপ পাড়ি দিলেন ৭০ ফিলিস্তিনি। দক্ষিণ ইসরায়েলের রেমন বিমানবন্দর থেকে রোমানিয়ার একটি সামরিক বিমানে ইউরোপের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৭০ জন ফিলিস্তিনি। গত বুধবার রওনা দেন তারা। ইসরায়েলের শীর্ষ ইংরেজি দৈনিক জেরুজালেম পোস্টে তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। খবরে বলা হয়, গাজা ছেড়ে অনূর্ধ্ব যেতে ইচ্ছুক ফিলিস্তিনদের স্থানান্তরের পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে তারা তাদের অভিবাসন নীতির অংশ হিসেবে এই স্থানান্তরে সহায়তা করেছে। গাজায় নতুন করে সামরিক অভিযান এবং ভূখণ্ডে মানবিক সহায়তা পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক চাপ বৃদ্ধির সঙ্গে এই দলটির যাত্রা শুরু হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, আমরা মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনা বাস্তবায়নের জন্য সর্বাত্মকভাবে কাজ করছি এবং আমরা যে কোনো গাজাবাসীকে তৃতীয় রাষ্ট্রে যেতে অনুমতি দিব। ইসরায়েলি নিরাপত্তা বিষয়ক মন্ত্রী সভা গাজার যেসব ফিলিস্তিনরা তৃতীয় দেশে স্থানান্তরিত হতে চান তাদের সহায়তার জন্য একটি অধিদপ্তর প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে। এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে কাটজ পরিচালিত একটি
একটি বৃহত্তর অভিবাসন উদ্যোগের অংশ। সপ্তাহে ইসরায়েলি সরকার স্বেচ্ছাসেবী অভিবাসন বেরু ঘটনের বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন এটি ইসরায়েলি এবং আন্তর্জাতিক আইন অনুসারে গাজাবাসী নিরাপদ এবং পন্থাকে সস্তর করবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ সংলাপে রাজি ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনা শুরু করতে রাজি হয়েছে ইরান। এর আগে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চুক্তির দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়ে আজ সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, আমরা পরোক্ষ আলোচনার জন্য প্রস্তুত আছি যতক্ষণ অন্য পক্ষ ইসলামিক রিপাবলিকের ইরান প্রতি তাদের মনোভাব পরিবর্তন না করে। ইরানের শীর্ষ এই কূটনীতিক বলেন, ওয়াশিংটনের হুমকির মুখে এবং যতক্ষণ পর্যন্ত ট্রাম্প তার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির অংশ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প 2018 সালে তার প্রথম মেয়াদে ইরানের সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তি থেকে একতরফা সরে আসেন এবং দেশটির উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেন। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্তে 2015 সালে যুক্তরাষ্ট্র সহ প্রভাবশালী দেশগুলোর সঙ্গে ওই চুক্তি করেছেন ইরান। 7 মার্চ প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তিনি চিঠি লিখেছেন। তেহরান আলোচনায় বসতে রাজি না হলে প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ারও হুমকি দিয়েছেন ট্রাম্প। তুরস্কে কারাবন্দী ইমামগুলো বিরোধী দলীয় প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত চলছে এরদোয়ানের ধরপাকড়। তুরস্কের ইস্তাম্বুলের কারাবন্দী মেয়র একরেম ইমামোগুলকে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএসপি আনুষ্ঠানিকভাবে প্রার্থী মনোনীত করেছে। আজ সোমবার দলের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। 2018 সালে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। এমন এক পরিস্থিতিতে সিএসপি ইমামোগুলকে প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করল যখন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোয়ানের প্রশাসন বিক্ষোভকারীদের ধরপাকড় অব্যাহত রেখেছে। 5 দিনে দেশ জুড়ে 1133 বিক্ষোভকারীকে গ্রেফতারের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। গত রোববার প্রার্থী বাছাইয়ে ভোটাভুটির আয়োজন করে সিএসপি ইমামোগুলকে গ্রেফতার করায় দলীয় প্রাইমারিতে সাধারণ মানুষকে ভোট দেওয়ার সুযোগ দেয় দলটি। এতে প্রায় 1.5 কোটি মানুষ ভোট দিয়েছেন, যাদের 1,32,00,000-এর বেশি দলটির সদস্য নন। অবশ্য এই ভোটাভুটিতে ইমামোগুলি একমাত্র প্রার্থী ছিলেন। সিএসপি দেশটির পার্লামেন্টের দ্বিতীয় বৃহত্তর দল। ইমামোগুলকে প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোয়ানের মূল প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে। দুর্নীতি ও সন্ত্রাসী সংগঠনকে সহযোগিতার অভিযোগে বুধবার ইমামোগুলকে আটক করা হয়। তার মুক্তির দাবিতে বুধবার রাত থেকে রাজধানী আঙ্কারা, প্রধান শহর ইস্তাম্বুল সহ বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে আসেন। ট্রাম্পের আমলে ইউক্রেন যুদ্ধ নিয়ে কি অগ্রগতি হলো? ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে আজ সোমবার নতুন আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর যুদ্ধবিরতি আলোচনা গতি পেয়েছে।